দেখুন, আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার রাজনৈতিক ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। 2010 সালের একটা সামাজিক অন্যায়, সেটা আজকে এই মহতী সদন সেটাকে শুধরে নিয়ে আজকে যে বিলটার উপর এই চর্চাটা হচ্ছে, বিলটার নাম হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান শিডিউল্ড কাস্টস অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই বিলে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 2012 এর কিছু ধারার আজকে সংশোধনী প্রস্তাব করা হয়েছিল এবং সেই প্রস্তাব বহুমতের ভিত্তিতে পাশ করেছে এবং বিলটি একটি পরিমার্জিত হলো। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আলোচনায় ছিল তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। 2010 সালে ফেব্রুয়ারি মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার বুকে দাঁড়িয়ে একটি ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন যে চাকরি ক্ষেত্রে মুসলিম ধর্মাবলম্বীদের 10% সংরক্ষণ দেবে তৎকালীন বামফ্রন্ট সরকার। এবং এরপরেই একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। সামাজিকভাবে ব্যাকওয়ার্ডনেস আইডেন্টিফাই করা, অর্থাৎ ওবিসি কমিউনিটির আন্ডারে কোন কোন ক্লাসেস আসবে, এই বিষয়ে প্রথম পদক্ষেপ ছিল কাকা কেলকার কমিশন, যে কমিশন তার রিপোর্ট সাবমিট করে 31শে ডিসেম্বর 1980 সালে। যদিও সেই রিপোর্ট অ্যাকসেপ্টেড হয়নি সংসদে, এবং এই রিপোর্টের যে সাজেশন, সেই সাজেশনের এক প্রকার ভিত্তির মধ্যে কিছুটা ধর্মীয় ফ্যাক্টর ছিল, যার জন্য এই যে রিপোর্ট, তার যে সাজেশন রেকমেন্ডেশন, সেটা রিজেক্টেড হয়েছিল। এর পরবর্তীতে এলো মন্ডল কমিশন, যার রিপোর্ট সাবমিট হয়েছিল 31শে ডিসেম্বর 1980। মার্জনা করবেন, কেলকার কমিশনের রিপোর্ট সাবমিট হয়েছিল 30শে মার্চ 1955 এবং পরবর্তীতে মন্ডল কমিশন 31শে ডিসেম্বর 1980। যদিও মন্ডল কমিশনের রেকমেন্ডেশনের মধ্যে সামাজিক অনগ্রসরতা পরিমাপ করার জন্য বেশ কিছু কি ফ্যাক্টর দেওয়া হয়েছিল, যেমন সোশ্যাল, এডুকেশনাল এবং ইকোনমিক ফ্যাক্টরস ছিল। তৎসত্ত্বেও তার মধ্যেও কিছুটা কাস্ট বেসড কনসিডারেশন কিছুটা সেটার মধ্যে ছিল এবং মন্ডল কমিশন 27% রিজার্ভেশন প্রস্তাব করেছিল। এবং আমরা সবাই জানি যে এই নিয়ে ভারতব্যাপী এক বিশাল আন্দোলন এবং ভারতবর্ষের জনসাধারণ মনে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পরবর্তী সময় মন্ডল কমিশনের রেকমেন্ডেশনে এই সংরক্ষণের পরিমাণ 10% নামিয়ে আনা হয়েছিল। এবং তারপরের একটা উল্লেখযোগ্য অধ্যায় হলো অনারেবল সুপ্রিম কোর্টের ইন্দ্র সাহানের জাজমেন্ট 1992, যে জাজমেন্টে খুব পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এই সামাজিক অনগ্রসরতা পরিমাপ করার জন্য যে যে প্যারামিটার গুলোকে কনসিডার করা হবে, সেগুলো এই জাজমেন্টে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল। এবং এই জাজমেন্টে এক্সিকিউটিভের হাতে এই ব্যাকওয়ার্ডনেস আইডেন্টিফিকেশন করার কিছু ক্ষমতা দেওয়ার ব্যাপারেও বলা হয়েছিল। এখন এই ইন্দ্র সাহানি জাজমেন্টের সময় যে জিনিসটা গুলিয়ে দেওয়া হয়েছিল, যেটা বুদ্ধবাবু যে জায়গা থেকে শুরু করেছিলেন, যে এই জাজমেন্টটা যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু এই ব্যাকওয়ার্ডনেস আইডেন্টিফাই করার লেজিসলেশন তখন ছিল না। তাই এই জাজমেন্টের বলে যদি এক্সিকিউটিভ এই সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস আইডেন্টিফাই করার পাওয়ার পায়, সেটা যেখানে লেজিসলেশন নেই সেক্ষেত্রে প্রযোজ্য। 2010-এ বুদ্ধবাবু এই 10% চাকরির সংরক্ষণ ঘোষণা করার পরেই একটা অদ্ভুত বিষয় দেখা গেল যে 2010 সালের আগে পশ্চিমবঙ্গে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি কমিউনিটির সংখ্যা ছিল 66টি। এবং এই ব্যাকওয়ার্ডনেস আইডেন্টিফাই হয়েছিল কিভাবে? যখন ইন্দ্র সাহানি জাজমেন্টের পরে
1993-তে পশ্চিমবঙ্গে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন এস্টাবলিশড হয়। তারপরে সেই কমিশনের হাত ধরে 1994 সালে 15টি, 95 সালে 12টি, 96 সালে 16টি, 97 সালে 9টি, 99-তে 7টি, 2001 এবং 2002-তে দুটি করে এবং 2009-তে 3টি, সর্বমোট 66টি ওবিসি কমিউনিটিকে পশ্চিমবঙ্গে ঢুকে আইডেন্টিফাই করা হয়েছিল কমিশনের মাধ্যমে, যাতে টোটাল সময় লেগেছিল 15 বছর। আর 2010-এর ফেব্রুয়ারিতে বুদ্ধবাবু এই মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণ চাকরিতে ঘোষণা করার পরেই হঠাৎ করে দেখা গেল 2010-এর 8ই মার্চ থেকে 24শে সেপ্টেম্বর, মাত্র 6 থেকে 6.5 মাসের মধ্যে সর্বমোট 42টা জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করেছিল। এক্সিকিউটিভ নোটিফিকেশনের মাধ্যমে এটা করা, এবং তাহলে 2010-এর আগের এবং পরে মিলিয়ে সর্বমোট 108টি কমিউনিটি ওবিসি তালিকাভুক্ত করা হয়। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হলো, এবং কলকাতা হাইকোর্টে মামলা পেন্ডিং থাকাকালীন বামফ্রন্ট সরকার চলে গিয়ে তৃণমূল সরকার এলো, এবং তৃণমূল সরকার এই পরিস্থিতিকে সংখ্যালঘু তোষণের একটা বড় হাতিয়ার হিসাবে পেয়ে গেল, যেটা তৃণমূল সরকারের প্রথম থেকে এজেন্ডা ছিল। সংখ্যালঘু তোষণ করে মুসলিম ভোট ব্যাংককে কনসলিডেট করে একটা স্বেচ্ছাচারী সরকারকে টিকিয়ে রাখা। এবং স্বেচ্ছাচারিতার আরো বড় উদাহরণ হলো যে শুধুমাত্র এক্সিকিউটিভ নোটিফিকেশন নয়, 2012 সালে যে একটার আজকে অ্যামেন্ডমেন্ট হলো, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান SC/ST রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস এন্ড পোস্টস অ্যাক্ট 2012 বছরটাই বলে দিচ্ছে 2012 সালে এই স্বৈরাচারী তৃণমূল সরকার বিধানসভায় অ্যাক্ট পাস করিয়ে জুডিশিয়ারিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে সামগ্রিকভাবে আরো 37টা কমিউনিটিকে এবং পূর্বের 108টা, সর্বমোট যে সংখ্যাটা দাঁড়ায় ওই সংখ্যক কমিউনিটিকে ওবিসি তালিকাভুক্ত করে ফেলে। এই 108টি এবং তার সাথে এই ওবিসি তালিকাভুক্ত কমিউনিটিগুলিকে আরো দুটো সাব ক্যাটাগরাইজেশন করলো, ওবিসি এ, ওবিসি বি, যেখানে বলা হলো ওবিসি এ হচ্ছে মোর ব্যাকওয়ার্ড, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসের থেকেও বেশি ব্যাকওয়ার্ড, এবং ওবিসি বি হচ্ছে জেনারেল ব্যাকওয়ার্ড। এবং এই ওবিসি ক্যাটাগরির জন্য আরো 10% সংরক্ষণ এদের জন্য ইন্ট্রোডাকশন করা হলো। তাহলে ইন এফেক্ট দাঁড়ালো প্রথম 108টি কমিউনিটির মধ্যে ওবিসি এ তালিকাভুক্ত হলো 8ই মার্চ 2010 থেকে 24শে সেপ্টেম্বর 2010-এর মধ্যে টোটাল 49টা কমিউনিটির মধ্যে 37টা কমিউনিটি এরা মুসলিম তালিকাভুক্ত, এবং 108টি কমিউনিটির মধ্যে এ তালিকাভুক্ত 56টি। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি অ্যাক্ট 2012 এটা এনঅ্যাক্টমেন্টের পারপাসটাই ছিল, যেটা বামফ্রন্ট সরকার শুরু করে গেছিল, ওবিসি রিজার্ভেশনের নাম করে সংখ্যালঘু তোষণ করার জন্য মুসলিমদের এই ওবিসি রিজার্ভেশনের সুবিধাগুলো পাইয়ে দেওয়া। এতে বঞ্চিত হলো কারা? এতে বঞ্চিত হয়েছিল যারা সঠিকভাবে ব্যাকওয়ার্ড জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হবার যোগ্য ছিল, তারা সার্বিকভাবে বঞ্চিত হয়েছিল। এর পরবর্তী অধ্যায় আরো ক্রিটিক্যাল। 22শে মে 2024-এ কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা, এনাদের স্পেশাল বেঞ্চ এই লেজিসলেশনের সেকশন ধরে ধরে স্ট্রাক ডাউন করে এবং বলে দেয় যে এটা সম্পূর্ণভাবে ইললিগাল, এক্সফেসাই ইললিগাল এবং আরবিট্রারি। কারণ এই অ্যাক্টের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেছে। এই অ্যাক্টের একটা প্রভিশনে যেমন এই মহান সদন বিধানসভা, স্টেট লেজিসলেচার, তার হাতে কমিশনের সাথে পরামর্শ সাপেক্ষে ওবিসি ক্যাটাগরাইজেশনের
ক্ষমতা অর্পণ করা হয়েছে, আবার একই সাথে এই অ্যাক্টেই এক্সিকিউটিভের হাতেও পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে ওবিসি তালিকা প্রণয়নে। এটা কখনো হতে পারে না। অনারেবল সুপ্রিম কোর্টের ক্যাটেন অফ জাজমেন্টস আছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে কখনোই এক্সিকিউটিভ পাওয়ার লেজিসলেচারকে ওভাররাইড করে করা যায় না। তাই ওই 22শে মে 2024 অনারেবল ক্যালকাটা হাইকোর্টের স্পেশাল বেঞ্চের জাজমেন্টে খুব পরিষ্কার ভাবে বলা হলো যে স্টেট লেজিসলেচারকে বাইপাস করে এক্সিকিউটিভের মাধ্যমে এই ধরনের ওবিসি ক্যাটাগরাইজেশন সম্পূর্ণভাবে অসাংবিধানিক, এবং এই ওবিসি এ ওবিসি বি এর যে সংখ্যালঘু তোষণের খেলা, এটা কমপ্লিটলি স্ট্রাক ডাউন করে দেওয়া হয়েছিল ওই জাজমেন্টের মাধ্যমে। এর বিরুদ্ধে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে কোনো স্টে পায় না। 22শে মে 2024 কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের জাজমেন্টের উপর সুপ্রিম কোর্টের কোনো স্টে তৎকালীন রাজ্য সরকার পায় না। তা সত্ত্বেও আমরা বলবো মহামান্য সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করে কপিল সিব্বল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে তারা জিনিসটাকে আবার সম্পূর্ণ নতুন ভাবে সার্ভে করে এই ওবিসি ক্যাটাগরাইজেশনের কাজটা করবেন। কি করেছিলেন? সর্বমোট 114টি মুসলিম ধর্মাবলম্বী কমিউনিটিকে এই ওবিসি তালিকাভুক্ত যেটা প্রথমে করা হয়েছিল, তার মধ্যে থেকে 113টিকে তুলে নিয়ে, অর্থাৎ মাত্র একটিকে বাদ দিয়ে 113টিকে তুলে নিয়ে নতুন করে তাদের ওবিসি ক্যাটাগরাইজেশনের কাজ রাজ্য সরকার, তদানীন্তন রাজ্য সরকার শুরু করে দিয়েছিল। অর্থাৎ যেন তেন প্রকারেণ মুসলিম তোষণের জন্য ওই 113টি মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করার সম্পূর্ণ প্রচেষ্টা শেষ দিন পর্যন্ত মমতা ব্যানার্জির সরকার করে গেছে। এই অসাংবিধানিক প্রসেস, এই অসাংবিধানিক অ্যাপ্রোচ আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে অ্যামেন্ডমেন্ট বিলটি তার উপর আলোচনা হলো, সেখানে বিস্তারিতভাবে আলোচনা হয়ে এই অ্যাক্টটি আজকে অ্যামেন্ডেড হলো এবং খুব পরিষ্কারভাবে এই মহতি সদনের সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হলো। যে ধরনের আইনের ধারাগুলোতে এই অসাংবিধানিক ভাবে বিধানসভাকে বাইপাস করে এক্সিকিউটিভের মাধ্যমে ওবিসি ক্যাটাগরাইজেশন করার ক্ষমতা তৃণমূল সরকার করে গেছিল, তাকে বাতিল বলে গণ্য করা হয়েছে। এবং এই বিষয়ে কলকাতা হাইকোর্ট খুব পরিষ্কারভাবে বলেছিল ওই 22শে মের জাজমেন্টে যে এই বিষয়ের যে কোনো আলোচনা সদনে বিল আকারে এনে বিস্তারিত বিশদে আলোচনা করে প্রস্তাব পাশ করে তবে করতে হবে, কিন্তু তৃণমূল সরকার তা করেনি। আমরা দেখেছি যে আমাদের তৎকালীন সম্মানীয় বিরোধী দলনেতা, বর্তমান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন সদনে দাঁড়িয়ে বারে বারে বলেছিলেন যে এই ওবিসি অ্যাক্টের উপর বিস্তৃত আলোচনা প্রয়োজন, তাকে কথা বলতে দেওয়া হয়নি। সামান্য একটা বুকলেট সদস্যদের হাতে ধরিয়ে দিয়ে এই সরকার বলেছিল যে আলোচনা হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে। আজকে সেই অন্যায়ের যে অধ্যায় তার পরিসমাপ্তি ঘটলো, এই বিলটি, এই অ্যাক্টটি পরিশোধিত হলো এবং আগামী দিনে এই অ্যামেন্ডমেন্ট পশ্চিমবঙ্গের যারা প্রকৃতপক্ষে ব্যাকওয়ার্ডনেসের শিকার তাদের পাশে এই সরকারকে শক্ত হাতে দাঁড়াতে সাহায্য করবে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি বারে বারে বলেছিলেন যে ক্ষমতা থেকে চলে গেলে তৃণমূল দলটার অস্তিত্ব থাকবে না। আজকে সেটাই প্রমাণিত হচ্ছে। দলটা ছন্ন ছাড়া, কোনো দিশা নেই, নিজেদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। একটা এত গুরুত্বপূর্ণ বিল, যে বিলের ওপর বিরোধী বেঞ্চ থেকে ভোটাভুটির দাবি করা হলো, সেই ভোটাভুটিতে কেউ অ্যাবস্টেন, কেউ অ্যাবসেন্ট। মাননীয় স্পিকার যখন দরজা বন্ধ করে দেবার নির্দেশ দিলেন, তারপরেও দেখা গেল
বিরোধী বেঞ্চের অনেকে দরজার কাছে গিয়ে একবার যাচ্ছেন একবার ফিরে আসছেন, বুঝতে পারছেন না বেরোবেন না ভিতরে থাকবেন। কমপ্লিট ল্যাক অফ কোঅর্ডিনেশন, কোনো এজেন্ডা নেই, বিরোধিতা করব বলে বিরোধিতা করা, এছাড়া কিছুই নয়। কারণ যে ধরনের আইনের প্রভিশন গুলো আজকে পরিশোধিত হলো, এটা জুডিশিয়ারি বারে বারে বলেছিল, এখানে কোনো রকম দ্বিমত থাকার কথাই নয়। এবং যে বিস্তৃত আলোচনা আজকে করার সুযোগ বিরোধী পক্ষ পেয়েছে, সম্মানীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কারভাবে বিরোধী শক্তিকে আলোচনা করার যে 50% সময়ের অবকাশ দেন, তার থেকে বেশি সময় আমি দেখলাম আজকে তারা পেয়েছেন। তা সত্ত্বেও নিজেদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন তারা করে উঠতে পারেননি। এই বিষয়ে কালীঘাট তৃণমূল উত্তর দেবে নাকি ক্যামাক স্ট্রিট তৃণমূল উত্তর দেবে, এটা সদনের আজকের আলোচনা সভার পরে আপনারা তাদের কাছ থেকেই ভালোভাবে বুঝতে পারবেন। আমার তো সেই কবিতাটাই মনে পড়ে যায়, আয়রন বাইরন তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি। তা উনিও দেখছিলাম একবার দরজার কাছে আর একবার সম্মানীয় মুখ্যমন্ত্রীর পিছনে গিয়ে বারে বারে উকি ঝুঁকি মারছিলেন। আমার মনে হয় বোধহয় সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, বিলটা কি নিয়েছিল সেটা বোঝার চেষ্টা করছিল।